আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মোসাম্মেদ মাহবুব। বাংলাদেশের রাজনীতিতে সন্দেহ, সংশয়, সংকট নতুন করে সামনে হাজির হচ্ছে। এই রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রুর বিরুদ্ধে মামলাগুলো হচ্ছে শেখ হাসিনা থেকে শুরু করে একদম রাষ্ট্রের সবচেয়ে বড় মাফিয়া। এখানে এমন ব্যক্তিকে বসাতে হবে যিনি পৃথিবীর সকল লোভকে উপেক্ষা করতে পারবে, লোভকে উপেক্ষা করতে পারবে। সেই হিসেবে তার চোখে পড়েছে এই ব্যক্তিকেই। অনেক যাচাই বাছাই করে তিনি তাজুল ইসলামকে এই পদে বসিয়েছিলেন। কে বলছিলেন? আমাদের আইনমন্ত্রী আসিফ নজরুল সাহেব। আমার কথাটা খুব মনে পড়লো এই কারণে যে এই ব্যক্তিকে নিয়ে অনেক কাহিনী ঘটেছে এবং সেনাবাহিনীর মধ্যে এই তাজুল ইসলামকে নিয়ে অনেক নাটকীয়তা আছে। শেষ পর্যন্ত তার অনড় অবস্থানের জন্য 15-16 জন যে সেনা অফিসারকে কারাগারে আনা হলো, এসি গাড়িতে করেও যদি আনা হয়েছে, সেটাই তাজুল ইসলামের কারণে আনা হয়েছে। তবে বিরোধী শিবিরে কিছু গুজব আছে যে যারা সরকারে বসছেন তাদের সাথে একটি আমাদের বিশেষ বাহিনীর আলাপ হয়েছে। আলাপ মানে এটা চুক্তি হয়েছে, যদি তারা ক্ষমতায় আসেন বা তাদেরকে ক্ষমতায় বসানো হয়, তারা এই বিচারগুলার করবেন না, মানে সেনাবাহিনীর গুম খুনের বিচারগুলার করবেন না, এমন নাকি একটা চুক্তি হয়েছে। এটা আমার আগের ভিডিওতে বলেছি। আমি এটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি তারেক রহমান প্রশাসন, তিনি তার দল বা বাংলাদেশে যারা বিরোধী শিবিরে গত 15.5 বছর নির্যাতিত হয়েছেন, গুম খুন ক্রস ফায়ার শিকার হয়েছেন, তাদের বিচারগুলো সম্পূর্ণ করবেন। এখন আমাদের দেখার অপেক্ষা যে বিরোধী শিবির থেকে যে অভিযোগটা করা হচ্ছে এটা সত্য নাকি মিথ্যা, সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমরা এত দ্রুত সরকারের প্রতি আস্থা হারাতে চাচ্ছি না। কয়েকটা বিষয়ে আমরা একটু তথ্য দিয়ে আসি। সেটা হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। আমিনুল ইসলামের, আমি তাকে যতটুকু জানি, তিনি বিএনপির আইনজীবী ফোরামের সহসভাপতি ছিলেন এবং আজকে তাকে এই পদে বহাল করা হয়েছে। 2024 সালের সেপ্টেম্বরের শুরুতে তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনের আগ পর্যন্ত তাজুল ইসলামের অধীনে 24 জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় 24টি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। বর্তমানে এসবের বিচার কাজ চলছে ট্রাইব্যুনাল 1 ও 2 এ। রায় ঘোষণা হয়েছে 3টি। ঘোষিত রায়ে দণ্ডিত 26 জনের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ পুলিশের প্রধানরাও রয়েছেন। রায়ের অপেক্ষায় রয়েছে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা সহ 2টি মামলা। এরই মধ্যে আগামী 4 মার্চ ঘোষণা হবে রামপুরায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলার রায়। এছাড়া আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম খুন নির্যাতনের মামলারও বিচার কাজ চলছে ট্রাইব্যুনালে। বিচারের মুখোমুখি হয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানও। আওয়ামী লীগের হেভিয়েট বহু এমপি মন্ত্রী এখন মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি হয়ে আছেন। তাই এই ইস্যুটি খুবই গুরুত্বপূর্ণ। কয়েকটি সূত্র দাবি করেছে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার কারণে আওয়ামী লীগ শিবিরে নাকি ব্যাপক আনন্দ বিরাজ করছে। আমি জানি না এটা কেন। সোশ্যাল মিডিয়াগুলোতে আমি আওয়ামী লীগ শিবিরের মধ্যে বা আওয়ামী লীগের বেশ কি বলবো খুশি পোস্টগুলো দেখছি। এটা নিয়েও আমরা একটু হতাশ যে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার কারণে আওয়ামী লীগ শিবিরের মধ্যে আনন্দ কেন? তার মানে কি তারা আশা করছেন বর্তমান সরকার তাদের সাথে আপোষ করে নেবে এমন কিছু? যদি এটা হয়, এটা তো খুবই দুঃখজনক ব্যাপার হবে, বাট আমি এটা বিশ্বাস করতে চাই না। দর্শক আসেন আরেকটি খবর দিই, তাজুল ইসলামের কিছু তথ্য আরো দিব, বাট তার আগে আরেকটি খবর দেই। আমাদের রাষ্ট্রপতি তিনি সবাইকে শপথ পড়ান। শপথের কিছু রাষ্ট্রীয় গোপনীয়তার ব্যাপার থাকে, সেই গোপনীয়তা এবার তিনি রাষ্ট্রপতির চেয়ারে বসে লঙ্ঘন করলেন। কে? মিস্টার শাহাবুদ্দিন চুপ্পু। তিনি একটি বেসরকারি পত্রিকা, আমরা বলি কালের কণ্ঠকে ইন্টারভিউ দিয়েছেন। আর সেই ইন্টারভিউটি নিয়েছে কালের কণ্ঠের যিনি নির্বাহী সম্পাদক হায়দার আলী এবং বিশেষ প্রতিনিধি জয়নাল আবেদিন। সেখানে একদম প্রকাশ্যে কিছু প্রশ্ন করা হয়, যেমন আমি কয়েকটা প্রশ্ন উত্তর দিই। রাষ্ট্রপতিকে প্রশ্ন করা হলো, আপনি কেমন আছেন? তিনি বলছেন সপ্তাহখানিক ধরে ভালো আছে, মানে বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকে তিনি ভালো আছেন। তাকে প্রশ্ন করা হলো তার আগে ভালো ছিলেন না? তিনি একটু হাসি দিয়ে বললেন অন্তর্বর্তী সরকারের 1.5 বছর বঙ্গভবনে তিনি ভালো ছিলেন না আর কি।
মানে তাকে প্রশ্ন করা হলে তিনি অন্তর্বর্তী সরকার 1.5 বছর বঙ্গভবনে আপনি কেমন ছিলেন, রাষ্ট্রপতি বললেন কিছুক্ষণ নীরব থেকে তারপর একটা দীর্ঘশ্বাস নিয়ে বললেন, ওই 1.5 বছর আমি কোনো আলোচনায় নেই, অথচ আমাকে নিয়ে চলেছে নানা চক্রান্ত। দেখেন, একটু যদি বিস্তারিত বলেন, তখন রাষ্ট্রপতি বলছে দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করা এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছে। তিনি একেবারে ইউনূস সরকারকে দায়ী করে বক্তব্যটি দিচ্ছেন। দেখেন, সেসব কি সফল হয়েছে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি দৃঢ় চিত্তে আমার সিদ্ধান্তে অবিচল ছিলাম, যে কারণে কোনো ষড়যন্ত্র সফল হয়নি। বিশেষ করে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার অসংখ্য ছক ব্যর্থ হয়েছে। তিনি নিজেই অসাংবিধানিক ভাবে পদে বসেছিলেন এবং অসাংবিধানিক ভাবে একজন প্রধানমন্ত্রী তাকে নির্বাচিত করেছে এবং অবৈধ একজন প্রধানমন্ত্রী, তিনি নাকি সাংবিধানিক। আর তাকে আবার সেই বৈধতার মূল জায়গাটা তৈরি করে দিয়েছে বিএনপি এবং তিনি বিএনপির কাছে কৃতজ্ঞ। তাকে বিএনপিকে নিয়ে প্রশ্ন করা হলে কি উত্তরটা আমরা একটু শুনি। তিনি বলছেন যে 1.5 বছরে আমাকে উপড়ে ফেলার অনেক চক্রান্ত হয়েছে, সংকটের কঠিন মুহূর্তে আমাকে সমর্থন দিয়েছে বিএনপি জোট ও সশস্ত্র বাহিনী। অর্থাৎ নীরব থেকে বিএনপি এবং সশস্ত্র বাহিনী তাকে সমর্থন দিয়েছে বলে তিনি শেষ পর্যন্ত এই পদে টিকে আছেন। আমি পুরো বিষয়টা আজকে আলোচনা করতে চাচ্ছি না, এটা আমার বিষয় নয়, এটা আপনারা ভালো বুঝবেন, আপনারা দেখে নেবেন। প্রশ্ন হলো, প্রেসিডেন্ট পদে বসে থেকে তিনি রাষ্ট্রীয় গোপনীয়তা কিভাবে প্রকাশ্যে আনলেন? বাংলাদেশ আসলে কি একটা বিষয় হলো কি, আইন আসলে কারোর জন্য না, আইন হলো গরিবের জন্য, দুর্বলের জন্য। এখন দেখবেন বাংলাদেশে প্রেসিডেন্ট চুপ্পু, যেহেতু তার সাথে বিএনপির আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তিনি এখন যা কিছু করবেন কোনো সমস্যা নেই, বিএনপির জন্য কোনো আইন লাগবে না, চুপ্পুর জন্য লাগবে না, এখন লাগবে জামাত আর এনসিপির জন্য। আবার যখন ক্ষমতায় বসবে কখনো জামাত এনসিপি, তখন আমি জানি না জামাত বা এনসিপি এরকম বেইনসাফি করবে কিনা, তাতে ইনসাফের কথা বলে, তখন দেখা যাবে যে অন্যদের জন্য আইনটা লাগবে। এই দেশটা আসলে এরকমই একটা দেশ। প্রশ্ন হলো, বিএনপি 15.5 বছর শেখ হাসিনা এবং তার রাষ্ট্রপতিদের অবৈধ বলত এবং তাদেরকে সকল প্রকার কর্মের জন্য দায়ী করত, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পর বিএনপি এই অবৈধ অসাংবিধানিক প্রেসিডেন্টকে বৈধতা দেয় এবং নীরবে সাহায্য করে, আর সেই সাহায্যের ফল বিএনপি 2026 এসে পায়। আবার সশস্ত্র বাহিনী তারাও এই প্রেসিডেন্টকে বহাল রাখে তাদের কার্যসিদ্ধির জন্য, এমন অভিযোগ অনেকে করেছে, আমি জানি না। কিন্তু পৃথিবীতে যে দেশগুলোতে বিপ্লব হয়েছে, যেখানে এরকম অন্তর্বর্তীকালীন সরকার বসছে, সেখানে কোথাও সাংবিধানিক সংকট তৈরি হয়নি বাংলাদেশের মতো এরকম বাকওয়াস টাইপের। যদি আপনি সিরিয়ার দিকে তাকান, সিরিয়াতে অন্তর্বর্তীকালীন সরকার বসছে না, সেখানে কি পুরনো সরকারের কোন সিস্টেম আছে? প্রধানমন্ত্রী বলি, প্রেসিডেন্ট বলি, কিচ্ছু আছে? পুরোপুরি ফেলে দিছে, একদম সেনাপ্রধান থেকে সব ছুড়ে ফেলে দিছে। সেখানে জোলানি বাহিনী বসছে, 5 বছরের জন্য বসছে, তারপর তারা নির্বাচনের পরিকল্পনা করবে। তার মানে হলো, বাংলাদেশ সংবিধান বলে একটা বই আছে, যে বইটার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো পক্ষের বা কোনো শক্তির পছন্দের বাইরে কোনো বক্তব্য নেই। ধরেন বিএনপি এখন সব সাংবিধানিক পদ্ধতিতে করবে, কিন্তু আওয়ামী লীগের আমলে এই বিএনপি কোন সাংবিধানিক না, সব অসাংবিধানিকই ছিল আওয়ামী লীগের। আবার এই আওয়ামী লীগ এই সংবিধানকে বিক্রি করে দিয়ে, মানে এই সংবিধানের দোহাই দিয়ে সবকিছু করেছে। যারা ক্ষমতায় বসে তারা সব সাংবিধানিক পদ্ধতিতে কাজ করে, আর যারা বিরোধী শিবির থাকে তারা সব অসাংবিধানিক হয়ে যায়। দুঃখজনক বিষয়গুলো এখানে। আওয়ামী লীগ কেয়ারটেকার উঠিয়ে দিয়ে বলল সাংবিধানিক ভাবে নির্বাচন হবে শেখ হাসিনার আন্ডারে। আমার বিশ্বাস এই বিএনপি আগামী নির্বাচন কেয়ারটেকার আর দেয় কিনা সন্দেহ আছে। দেখেন, তারা বলবে যে না, এটা সংবিধানে নাই তো, তারা জুলাই গণভোট মানতেইছে না, তারা বলবে না ওইভাবে নির্বাচন হবে। দেখেন আপনি কোনটা করে, আল্লাহ ভালো জানে কোন দিকে হাঁটে সরকার। সিমটম ভালো লাগছে না, তাই বললাম। আসেন কয়েকটা বিষয় বলি। এই রাষ্ট্রের সিস্টেমগুলো বা আমাদের জুলাই স্পিরিট, যে স্পিরিট থেকে সরকার গঠিত হলো, কেন যেন মনে হচ্ছে বিএনপি মনে করছে যে জুলাইটা তাদের সরকার গঠনের জন্য হয়েছিল। তারা সরকার গঠন করেছে, কিচ্ছু প্রয়োজন নেই। তাদের বক্তব্য, কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে তাই মনে হচ্ছে। কিন্তু একটা বিষয় মনে করবেন, যে জুলাই স্পিরিট হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে, সেই জুলাই স্পিরিট আমাদের যুব সমাজের হৃদয়ের মধ্যে এখন দাউ দাউ করে চলছে।
কোনো ভুল সিদ্ধান্ত আসলে সেই সিদ্ধান্তের অনেক বড় মাসুল দিতে হতে পারে। বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে না এর নিশ্চয়তা নেই, কারণ বিএনপি এখনো খুব দুর্বল পজিশনে আছে। বিএনপি কতগুলো আসন নিয়ে বসেছে সাংবিধানিকভাবে, সে তার চেয়ে বড় জিনিস বিএনপি জানে তারা কতগুলো সিট নিয়ে বসেছে। আমরা যে কটা সিট দেখছি তা সেটা আলোচনা না, যেগুলো দেখছি না সেগুলো আলোচনার। এক, ওপারে বসে আছে ভারত তার বিশেষ পরিকল্পনা বাস্তবায়নে, বসে আছে শেখ হাসিনা, বসে আছে শক্তিধর জামাত ইসলাম, ইয়াং ফোর্সের এনসিপি। বিএনপিকে খুব চমৎকার কিছু পরামর্শ দেয়। এই সময় বিএনপির প্রথম কাজগুলো হলো পুরোপুরি জুলাই স্পিরিট ধারণ করে রাষ্ট্রের কাঠামোকে তৈরি করা। জনাব তারেক রহমান বিগত এক যুগ বা দেড় যুগে, এক যুগ ধরলাম, যে প্রমিসগুলো দিয়েছেন দেশের জনগণকে, আমরা চাই সেই প্রমিসগুলো তিনি একটা একটা করে রাখবেন। তার প্রতি আমরা অনেক আশাবাদী, বিশ্বাস করি। যদিও মনে করি নেপথ্যে অনেক খেলা চলছে তার এগেনস্টে, তিনি কখনো কখনো পুতুল হয়ে যাচ্ছেন কারো, সেটা মনে হচ্ছে বলে আমরা এই কথাগুলো বলছি। তারেক রহমানের সদিচ্ছা শতভাগ আছে, আবারও বলছি তারেক রহমানের রাষ্ট্র পরিচালনায় সদিচ্ছা শতভাগ আছে, কিন্তু এই পদে বা এই বিজয় যারা এনে দিয়েছে, এই সারপ্রাইজ যারা গিফট করেছে, সারপ্রাইজটা যারা দিয়েছে বিএনপিকে, তারা নীরবে নেপথ্যে বসে খেলছে। এটা দেশের মানুষ ক্রমান্বয়ে বুঝতে শুরু করছে। এখান থেকে বিএনপিকে বের করে আনতে হবে আমাদেরকে, বাট বিএনপিকে হটানোর জন্য না, বিএনপিকে আমরা রাখবোই ক্ষমতায়, বাট বিএনপিকে ভুল সিদ্ধান্ত নিতে দেব না। এটা হলো আমার ঠিক। আপনি মনে করছেন বিএনপিকে সরিয়ে কাকে বসাবেন? এই মুহূর্তে কারা আছে দেশে? আওয়ামী লীগকে বসাবেন না, জামাত রাষ্ট্র পরিচালনা করতে পারবে? ইম্পসিবল। যারা তাদের নির্বাচনের ভোট গুনে ঘরে ফিরতে পারে না, তারা রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে? জামাতকে আরো, আমি মনে করি আরো 10 বছর তারা বিরোধী দলে থেকে আরো অভিজ্ঞতা অর্জন করতে হবে ক্ষমতা বসতে হলে। রাষ্ট্র পরিচালনা এত সহজ কাজ না। রাষ্ট্র পরিচালনার জন্য প্রথম যোগ্যতা নির্বাচনে উতরে আসতে হবে, কারণ জামাত নিজেই জানে না তারা কতগুলো আসন পেয়েছে। তারা যে কোনো দেখছে তা না, কিভাবে এটা ভোট করতে হয়, কিভাবে সেই ভোটের ইঞ্জিনিয়ারিং মোকাবেলা করতে হয়, কিভাবে জয় আনতে হয়, কিভাবে প্রতিটি কেন্দ্রে রিটার্নিং অফিসারকে মোকাবেলা করতে হয়, কিভাবে কেন্দ্র, এগুলো যেমন জানি তো না ঘোড়া। তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে? রাষ্ট্র তো বিশাল জিনিস। একটা ভোটে কয়েক হাজার কেন্দ্র যারা ট্যাকেল করতে পারে না, রাষ্ট্র তো কয়েক লক্ষ প্রতিষ্ঠানকে চালাতে হবে। তার মানে জামাত এখনো সেটার যোগ্যতা অর্জন করেনি। তার মানে জামাতকে আপনি আর 10 বছর বাদ রাখেন, বিএনপিকে নিয়ে চিন্তা করেন, তাহলে কি করতে হবে? বিএনপিকে সঠিক পথে রাখতে হলে বিএনপির যে সিদ্ধান্তগুলো ভুল আসবে সেখানে প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে সেই ভুলটাকে ধরে দিতে হবে। আর যেটা মনে হচ্ছে যে পেছন থেকে কেউ বিএনপিকে মিসগাইড করছে, কেন যেন মনে হচ্ছে তারেক রহমান কারো হাতের পুতুল হয়ে যাচ্ছেন, বা পুতুল হয়ে বা পুতুল করে রাখা হয়েছে। এখন যা ঘটছে এগুলো তার ইচ্ছায় হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে। তাহলে আমরা কি করব? প্রাসাদ ষড়যন্ত্রের বিরুদ্ধে তারেক রহমানের পাশে দাঁড়াবো, এটি করতে হবে। আর বিকল্প কোনো পথ নেই। শেষ যে কথাটি বলতে চাই, চুপ্পু সংবিধান লঙ্ঘন করেছে বা সংবিধানের শপথ লঙ্ঘন করেছে, তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা দাবি উঠতে পারে। 2 নম্বর, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যারাই বসেন, তাজুল ইসলামের জায়গায় আমিনুল ইসলাম বসেন, কোনো আপত্তি নেই। যদি তাজুল ইসলামের চেয়ে ভালো কিছু করতে পারেন আমিনুল ইসলাম, তাকে সেলুট। কিন্তু যদি তাজুলকে সরানো হয়, আমিনুলকে বসানো হয়, এখান থেকে রাঘব বোয়ালদের বাঁচানোর জন্য, কিংবা প্রমিস অনুযায়ী ক্যান্টনমেন্টের সেই দুষ্ট লোকদেরকে বাঁচানোর জন্য, কিংবা ওপারের কোনো প্রেসক্রিপশন থাকে, তাহলে আমি বলে দিচ্ছি বিএনপি 5 বছর মেয়াদ পূর্ণ করতে পারবে না। লিখে রাখেন, বাংলাদেশে বিকল্প কিছু তৈরি হবে। আবারও বলছি, আমি বিশ্বাস করতে চাই বিএনপি ভালো কিছু চাইছে। বিএনপি চাইছে আরো ভালোভাবে ট্রাইব্যুনাল পরিচালনা করতে, তাই তাদের হচ্ছে যোগ্য কাউকে তারা খুঁজে পেয়েছে, এটাই যেন সত্য হয়। পাশাপাশি যদি রাষ্ট্রের চয়েসে বা রাষ্ট্রের দলীয় ভান্ডারে কোনো যোগ্য লোক না থাকে, তাহলে রাষ্ট্র পরিচালনায় অন্যদের কাছ থেকে যোগ্য লোক নিয়ে রাষ্ট্র পরিচালনা অন্যায় কিছু নয়। এটি জিয়াউর রহমান সাহেব করেছেন। আমরা তারেক রহমানের কাছ থেকে সেই নজিরটি দেখতে চাই, যে তিনি বারবার বলতেন সবাইকে নিয়ে দেশ পরিচালনা করবেন। তো সবাইকে নিয়ে দেশ পরিচালনার অর্থ হলো সবার কাছ থেকে যোগ্য লোকগুলোকে নিয়েই একটি রাষ্ট্রের কাঠামো তৈরি করা। আমরা সেই বিষয়টি তারেক রহমানের কাছে আবারও আবেদন জানাবো, তিনি যেন সেই পথটি অনুসরণ করেন। কারণ হলো দলবাজরা কেবল দলবাজি করে যায়,
তাজুল ইসলাম এই পর্যন্ত যতটুকু কাজ সফলতার সাথে করছেন, এটা আসলে আমরা নির্দ্বিধায় তাকে এটার জন্য প্রশংসা করতেই পারি। তিনি অনেক দুঃসাহসিক সিদ্ধান্তগুলো নিয়েছেন, কারোর সাথে আপোষ করেননি, নির্ভয়ে লড়াইটা করেছেন এবং গুম খুন বা এই বিষয়গুলোর সাথে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের পরিবার সবাই তার উপর খুশি। তো তাকে এত দ্রুত না সরিয়ে আরেকটু তাকে এই পদে দেখা উচিত ছিল সরকারের। আবার দেখছি বিডিআর, বিজিবি আবার বিডিআর হয়েছে, এই তদন্ত নতুন করে শুরু হবে, এগুলো নিয়েও নানান প্রশ্ন উঠছে। পজিটিভ নেগেটিভ সব প্রশ্নের মাঝখানে আমাদের একটাই উত্তর থাকবে, সেটা হলো সরকার যেন সঠিক পথে থাকে, সরকার যেন সঠিক লক্ষ্যে থাকে, সরকার যেন পেছনের কোন অদৃশ্য শক্তির হয়ে কাজ না করে। এটা যদি হয়, এর চেয়ে দুঃখের কিছু থাকবে না আমাদের জন্য। এতগুলো জীবনের মানে এতগুলো মৃত্যু, এতগুলো মানুষের প্রাণহানি, এতগুলো মানুষের আহত হওয়া, পঙ্গুত্ব হওয়ার যে ইতিহাস আমরা জুলাইতে দেখলাম, এটার সাথে যেন কেউ বিশ্বাসঘাতকতা না করে, এই প্রত্যাশাটাই থাকবে আমাদের। আল্লাহ হাফিজ।